ম্যাম, রাকিব। জি ম্যাম। তুমি আমার এত কেয়ার করো কেন? ম্যামের কথা শুনে চমকে উঠলাম। তারপর বললাম, আপনি আমাদের মেহমান তো, তাই কেয়ার তো করতেই হবে, তাই না? ম্যাম আর কিছু বলল না। তারপর ওনাকে খাইয়ে দিয়ে আমি টেবিলে এসে নিজেও খেয়ে নিলাম। তারপর আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। বারান্দায় গিয়ে দেখি ম্যাম চুপচাপ বসে আছেন। চোখে ক্লান্তি, মুখে এক ধরনের বিষণ্ণতা। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। ম্যাম, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছি। তোমাদের বাড়ির পরিবেশটা বেশ শান্ত, ভালো লাগছে। ভালো লাগছে শুনে যে ভালো লাগলো, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিরকম ম্যাম? জানি না। কালকে আপনাকে বলেছিলাম না এক জায়গায় নিয়ে যাব? বলেছিলে তো। তাহলে রেডি হয়ে নিন এখনই। ম্যাম। ওকে, বলেই ম্যাম চলে গেল। আমিও আমার রুমে গিয়ে একটা পাঞ্জাবি পরে নিলাম। তারপর ম্যামের জন্য নিচে এসে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম হালকা পায়ের শব্দ। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছেন ম্যাম। আমি চোখ তুলে তাকাতেই মুহূর্তেই চোখ স্থির হয়ে গেল। শাড়ি পরে নামছেন উনি। হালকা বেগুনি রঙের সুতির শাড়ি, সাদা পাতলা ব্লাউজ, কানে ছোট ঝুমকা, খোলা চুল সামান্য এলোমেলো হয়ে কাঁধে পড়ে আছে। একেবারে যেন রং তুলির ছোঁয়ায় আঁকা কোনো মনের মানুষ। আমার চোখের সামনে সময় যেন থেমে গেল। মুখে কোনো কথা আসছে না, শুধু হাঁ করে তাকিয়ে আছি। ম্যাম নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর বললেন, এরকম হাঁ করে তাকিয়ে আছো? ম্যামের কথায় থতমত হয়ে বললাম, কই কিছু না তো ম্যাম। ওকে, চলো, কোথায় নিয়ে যাবা? একটা কথা বলবো ম্যাম? অবশ্যই, বলো কি বলবে? আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে ম্যাম। ম্যাম মুচকি হেসে আমাকে বললেন, থ্যাংক ইউ, তোমাকেও পাঞ্জাবিতে অনেক ভালো লাগছে। চলেন এবার যাওয়া যাক। ওকে, বলি আমরা বের হয়ে আসতে লাগলাম। তখন পিছন থেকে আম্মু ডাক দিয়ে বলল, কি রে, ওকে নিয়ে কই যাস তুই? এক জায়গায় নিয়ে যাব আম্মু। ঠিক আছে, ঘুরলে ভালো লাগবে, ওকে নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। ওকে আম্মু, বলি আমরা বের হয়ে আসলাম। একটা রিক্সা ডাক দিলাম। ম্যাম আগে উঠল, তারপর আমিও উঠলাম। আমি শুধু আর চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি, আর ম্যাম তা বুঝতে পেরে শুধু মুচকি মুচকি হাসতেছেন। একটু পর রিক্সা কলেজে এসে থামল। আমি ম্যামকে বললাম, ম্যাম নামুন। এটা তুমি কোথায় নিয়ে এলে? আগে নামুনি তো। ওকে, বলেই ম্যাম রিক্সা থেকে নামল। তারপর আমি রিক্সা ভাড়া মিটিয়ে ম্যামকে নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলাম। কলেজের টিচার সহ সব স্টুডেন্ট ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ম্যাম ওনাদের তাকানো দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, সবাই আমাকে এভাবে দেখছে কেন? ম্যাম, আপনার কি কিছুই মনে পড়ছে না? না তো, তবে মনে হচ্ছে জায়গাটা খুব চিনি, অনেকবার এসেছি। ম্যাম, আপনি এই কলেজেরই টিচার ছিলেন। ওনারা এভাবে তাকানোর কারণ হলো আপনি 8 মাস ধরে নিখোঁজ ছিলেন। ওনারা ভেবে নিয়েছেন আপনি হয়তো মারা গেছেন। কি? হ্যাঁ, জি ম্যাম, তাই আপনার দিকে সবাই এভাবে তাকাচ্ছে। আর আপনার লাভ স্টোরি শুরু হয়েছিল এখান থেকে। একটু পর কয়েকজন টিচার আর স্টুডেন্ট এসে বলল, টিচার পরি ম্যাম, আপনি কেমন আছেন? কই ছিলেন এতদিন? জি ভালো আছি, পরে কথা বলছি, বলেই ম্যাম আমার হাত ধরে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলেন আর বললেন, আচ্ছা, এসব কি সত্যি? আমি এখানে টিচার ছিলাম? ম্যাম, আপনাকে মিথ্যা বলবো কেন? আসুন, আপনাকে আরেক জায়গায় নিয়ে যাই, বলেই আমি ম্যামের হাত ধরে কলেজ লাইব্রেরিতে নিয়ে গেলাম। তারপর বললাম, ম্যাম, এখানে আপনি আর সেই ছদ্ম কবি দেখা করেছিলেন, তার অস্তিত্বের অনুভব করেছেন। এসব কি কিছুই মনে পড়ছে না? আমার কিছুই মনে পড়ছে না, আমার মাথা ব্যথা করছে, আমি আর চাপ নিতে পারছি না, প্লিজ এখান থেকে চলো, বলেই ম্যাম মাথায়, ম্যাম, এখানে আপনি আর সেই ছদ্মকবি দেখা করেছিলেন, তার অস্তিত্বের অনুভব করেছিলেন, এসব কি কিছুই মনে পড়ছে না? ম্যাম, আমার কিছুই মনে পড়ছে না, আমার মাথা ব্যথা করছে, আমি আর চাপ নিতে পারছি না, প্লিজ এখান থেকে চলো, বলেই ম্যাম মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলো। আমি সাথে সাথে ম্যামকে ধরে ফেললাম আর বললাম, ম্যাম, আপনার কি হয়েছে? ম্যাম আর কোনো কথা বলছে না, হয়তো সেন্সলেস হয়ে গেছে। তাই ম্যামকে কোলে নিয়ে কলেজের বাহিরে চলে আসলাম। সাথে সাথে একটা রিক্সা ডাক দিলাম আর ম্যামকে হসপিটালে নিয়ে আসতে লাগলাম। কিন্তু হসপিটালে আসতে সেদিনের সেই ছেলের সাথে দেখা হলো, যে ছেলেকে ম্যাম কলেজের সবার সামনে থাপ্পড় মেরেছিল। ছেলেটি ম্যামের দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। আমার কেন জানি ছেলেটির তাকানো একটি সন্দেহজনক মনে হলো। এই ব্যাপারে পরে ভেবে দেখব, আগে ম্যামকে হসপিটালে নিয়ে যাই। তাই তাড়াতাড়ি করে ম্যামকে হসপিটালে নিয়ে আসলাম। তাড়াতাড়ি করে স্ট্রেচারে করে ম্যামকে এমার্জেন্সিতে নেওয়া হলো। ডাক্তার দেখে কিছুক্ষণ পর বের হলো আর আমালে বলল, ডাক্তার, রোগীর সাথে কি আপনি এসেছেন? আমি, জি ডাক্তার। শুনুন, উনি অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছেন। অতিরিক্ত চাপ নেয়ার কারণে অজ্ঞান হয়ে গেছিল। উনি যেন আর একটুও মানসিক চাপ না নেয় সেদিকে ভালো করে খেয়াল রাখবেন, কারণ এরপর এরকম হলে বড় কিছু ঘটে যেতে পারে। এবার তো বেঁচে গেছে, উনি এখন রেস্ট নিক, কয়েক ঘন্টা পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি, ওকে ডক্টর, থ্যাংক ইউ, বলেই ডাক্তার চলে গেলেন। আমি ভাবলাম আর ম্যামকে এসব মনে করানো যাবে না। ম্যাম কিছু মনে করতে গেলেই উনি মানসিক চাপ নিচ্ছেন, আমি আর ওনাকে কিছু মনে করাতে যাব না।
আমার ভালোবাসাকে আমি স্যাক্রিফাইস করব। ম্যাম আমার কাছে আছে, বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক। এসব ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। একটু পর হঠাৎ নার্স এসে জানালো, নার্স, রোগী এখন একটু সুস্থ বোধ করছেন, আপনি চাইলে দেখা করতে পারেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পা দুটো যেন ভারী হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখি ম্যাম চোখ বন্ধ করে শুয়ে আছেন, মুখটা একেবারে শান্ত কোমল। আমি কাছে গিয়ে চুপচাপ বসে পড়লাম। একটু পর ম্যাম চোখ খুললেন। ম্যাম ফিসফিস করে বললেন, ম্যাম আমি কোথায়? আমি হাসি মুখে উত্তর দিলাম, আমি হাসপাতালে। আপনি একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন ম্যাম। ম্যাম চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তারপর বললেন, ম্যাম সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কোথাও একটা কিছু মিস করছি। আমি বললাম, সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু এখন বিশ্রাম নিন, আমি আপনার পাশেই আছি। ম্যাম মাঝে মাঝে তোমাকেই আমার অনেক আপন, অনেক স্পেশাল মনে হয়। তুমি আমার জন্য কত কিছু করো। আপনি এত কিছু ভাববেন না ম্যাম, প্লিজ, আপনি অসুস্থ। তারপর ম্যাম আবার চোখ বন্ধ করলেন। আমি চুপচাপ বসে রইলাম। হঠাৎ চোখে পড়ল জানালার বাইরে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে ম্যাম থাপ্পড় মেরেছিলেন। আমার তার দিকে চোখ পড়তেই সে দৌড় দিয়ে পালালো। এইবার আমার সন্দেহ একদম পাকাপুক্ত হলো, এর সাথে ম্যামের কিছু না কিছু কানেকশন আছে। তাই আমি সাকিবকে ফোন করলাম আর বললাম, হ্যালো দোস্ত। সাকিব, হুম দোস্ত বল, কেমন আছিস? আমি ভালো আছি, একটা কাজ করে দিতে পারবি? সাকিব, শুধু একবার বলে দেখ। আমি 8 মাস আগে কলেজে পড়ি ম্যাম, সবার সামনে একটা ছেলেকে থাপ্পড় মারছিল, মনে আছে? সাকিব, হুম মনে আছে হৃদয়। কেন, কি হয়েছে? আমি, ওকে একটু ফলো কর, প্লাস ওর পিছনে লোক লাগা। আমার সন্দেহ হচ্ছে ওর সাথে ম্যামের কিছু না কিছু কানেকশন আছে, ওকে আমার খাপলা লাগছে। সাকিব, ওকে, তুই চিন্তা করিস না, আমি তোকে জানাবো। আমি, ওকে, আল্লাহ হাফেজ। সাকিব, আল্লাহ হাফেজ বলেই ফোন কেটে দিলাম। 2 ঘন্টা পর ম্যামকে রিলিজ করে দেয়া হলো। সেখান থেকে একটা রিক্সা নিলাম, নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আম্মু জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন, কিন্তু আমি ম্যামের অজ্ঞান হওয়ার ব্যাপারটা লুকালাম। ম্যাম ওনার রুমে চলে গেল আর আমি আমার রুমে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আমি আমার রুমে বসে ছেলেটার কথা ভাবছি। হঠাৎ ম্যাম 2 ঘন্টা পর ম্যামকে রিলিজ করে দেয়া হলো। সেখান থেকে একটা রিক্সা নিলাম, নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আম্মু জিজ্ঞাসা করল এত দেরি হলো কেন, কিন্তু আমি ম্যামের অজ্ঞান হওয়ার ব্যাপারটা লুকালাম। ম্যাম ওনার রুমে চলে গেল আর আমি আমার রুমে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আমি আমার রুমে বসে ছেলেটার কথা ভাবছি। হঠাৎ ম্যাম এসে আমার দরজায় নক করলেন। আমি কিছুটা চমকে উঠে বললাম, কে? দরজা একটু ফাঁক হয়ে গেল। দেখি ম্যাম দাঁড়িয়ে আছেন, একেবারে নরম এক চেহারায়। ওনার চোখে একটা অদ্ভুত প্রশান্তি, আর কণ্ঠটা যেন আবেগে গলে গেছে। উনি বলে উঠলেন, ভিতরে আসতে পারি? আমি হতবাক হয়ে গেলাম। ম্যাম নিজেই আমার রুমে এসেছেন। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে বললাম, জি ম্যাম, প্লিজ আসুন। উনি ধীরে ধীরে ঘরের মধ্যে এলেন। তারপর আমার খাটে এসে বসে পড়লেন। আমিও কেমন যেন চুপ হয়ে গেছি। ঠিক বুঝতে পারছিলাম না ম্যাম কেন এসেছেন। হঠাৎ ম্যাম বলে উঠলেন, কি করছো? এই তো ম্যাম, বসে আছি। কিছু দরকার ম্যাম? না, কিছুই লাগবে না। একটা কথা বলবো? আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই বলুন ম্যাম, কি বলবেন? ম্যাম একটু চুপ থেকে বললেন, রাকিব, দেখো, আগে কি হয়েছে আমি কিছুই জানি না। তুমি আমাকে কলেজে অনেক কিছু বলেছিলে, ছদ্মকবির কথা, আমাদের দেখা হওয়ার জায়গা, কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না রাকিব। আমি কিছু বলতে যাব, এর আগেই উনি হাত তুলে থামিয়ে দিলেন আর বললেন, আমার কথা শেষ হয়নি, আগে পুরোটা বলতে দাও। তারপর উনি আবার বলতে লাগলেন, আমি ঠিক জানি না আগে কি ছিল, বা আমি কাকে ভালোবাসতাম, বা কি ঘটেছিল আমার আর ছদ্মবেশী কবির মধ্যে, কিন্তু রাকিব, আমি এখন শুধু এটাই বুঝি যে তোমার পাশে থাকলে আমি নিরাপদ অনুভব করি। তুমি পাশে থাকলে আমার হৃদয়ের ভিতরটা কেমন নরম হয়ে যায়। তুমি আমার এত কেয়ার করো, যা আমার কাছে তোমাকে খুব স্পেশাল করে তুলেছে। ম্যামের কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে, বুক ধরফর করছে। আমি কিছুই বলতে পারছি না। ম্যাম আবার বলে উঠলেন, এই কয়েকদিনে তুমি এবং তোমার ফ্যামিলি আমাকে কত আপন করে নিয়েছে, তাই আমি চাই তুমি আমার সব সময় পাশে থাকো। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি কি আমাকে একটু ভালোবাসা দিবে? আমি কেমন যেন স্থির হয়ে গেলাম। আমি কল্পনাতেও ভাবিনি ম্যাম এমনভাবে আমাকে ভালোবাসার প্রস্তাব দেবেন। কি ভাবলাম আর কি হয়ে গেল! কয়েক মিনিটেই আমার জীবনের মোড় ঘুরে গেল।
ম্যাম ছদ্মবেশী কবি ভুলে বর্তমানে যে ছদ্মবেশী কবিকেই ভালোবেসেছে সেটা উনি জানেনই না। আমি তো এটাই চেয়েছিলাম। আমি থতমত হয়ে বললাম, ম্যাম আমি কি বলবো বুঝতাছি না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমার কাছেই আমার শান্তি খুঁজে পাই। কিন্তু ছদ্মবেশী কবি, তার কথা আমার মনে নেই, আর আমি অতীত মনেও করতে চাই না। আমি বর্তমান নিয়ে বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই। ম্যাম সত্যি কথা বলতে আমিও আপনাকে অনেক ভালোবাসি, আমিও সব সময় আপনার পাশেই থাকতে চাই, ছায়া হয়ে। তুমি আমার ছায়া হয়ে থেকো, আর আমি তোমার আলো হয়ে থাকব। বলেই ম্যাম আমার হাতের উপর হাত রাখল। ম্যামের হাতের স্পর্শে আমার সমস্ত শরীরে আগুন জ্বলে উঠল। ঘরের নরম আলোয় তার চোখ দুটো যেন তারার মতো জ্বলছিল। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। আমাদের শ্বাস প্রশ্বাস যেন একসাথে মিশে যাচ্ছিল। ম্যাম ফিসফিস করে বললেন, রাকিব, আমি কিছুক্ষণ আগেও ভাবতে পারিনি তুমি আমার এত কাছে আসবে। আমি ম্যামের গালে হাত রেখে বললাম, আপনি কি জানেন ম্যাম আমি কতদিন এই মুহূর্তের স্বপ্ন দেখেছি? ম্যাম আর নিজেকে সামলাতে পারলেন না, ধীরে ধীরে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসলেন। আমাদের ঠোঁট যখন প্রায় স্পর্শ করছে ঠিক তখনই ম্যাম আবার লজ্জায় মুখ লাল করে ফেললেন আর আমার বুকে মাথা লুকালেন। আমিও ম্যামকে এবার শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাম আবার বুকে চুপচাপ মাথা রেখে হৃদয়ের কথা শুনতেছে। হঠাৎ ম্যাম আমাকে বলল, ধীরে ধীরে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসলেন। আমাদের ঠোঁট যখন প্রায় স্পর্শ করছে ঠিক তখনই ম্যাম আবার লজ্জায় মুখ লাল করে ফেললেন আর আমার বুকে মাথা লুকালেন। আমিও ম্যামকে এবার শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাম আবার বুকে চুপচাপ মাথা রেখে হৃদয়ের কথা শুনতেছে। হঠাৎ ম্যাম আমাকে বলল, ম্যাম, রাকিব, চলো ছাদে যাব, একান্তে দোলনায় তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে। আমি অবাক হয়ে ম্যামের মুখের দিকে তাকালাম। মনটা একদম কেমন করে উঠল। আমি আস্তে করে বললাম, ঠিক আছে চলেন ম্যাম। আমরা দুজনেই ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে গেলাম। পুরো বাড়িটা নীরব, শুধু দূরে কোথাও ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। ছাদে ওঠার পর ঠান্ডা বাতাস ম্যামের চুলগুলো উড়িয়ে দিচ্ছে। আঁচলটা সামলে নিয়ে ম্যাম হেসে আমার দিকে তাকালেন। ছাদের কোনায় ঝুলনা দোলনায় গিয়ে আমি বসতেই ম্যামও চুপচাপ আমার পাশে এসে বসে পড়লেন। ধীরে ধীরে মাথাটা এনে রাখলেন আমার ডান কাঁধে। আমি হাতটা বাড়িয়ে ম্যামের কোমরের চারপাশে জড়িয়ে ধরলাম। চাঁদের আলোয় তার চোখ দুটো কেমন যেন গভীর মনে হচ্ছিল। ম্যাম ফিসফিস করে বললেন, জানো, তোমার কাছে থাকলে নিজেকে একটা ছোট মেয়ের মতো মনে হয় যে শুধু তোমার ভালোবাসা পেতে চায়। আমি ম্যামের চুলে হাত বুলিয়ে দিলাম। তারপর বললাম, এখন থেকে আমি প্রতিটা মুহূর্তে আপনাকে আগলে রাখব ম্যাম, কোথাও হারিয়ে যেতে দিব না, আর শুধু আপনারই হতে চাই। ম্যাম চোখ বন্ধ করে একটু গভীরভাবে শ্বাস নিলেন। তার ঠোঁট আমার গালের পাশে এসে থামল। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। তারপর ম্যামের ঠোঁট আমার গালে হালকা করে ছুঁয়ে গেল। ছোট্ট করে আমার গালে পাপ্পি এঁকে দিলেন। হৃদয়ের স্পন্দন যেন একসাথে থেমে গিয়ে আমার দ্বিগুণ গতিতে চলতে শুরু করল। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটা ধারণ করে রাখলাম চিরকাল জন্য। ম্যাম আবার বলে উঠল, ম্যাম, রাকিব সারা জীবন আমাকে এভাবে রাখবে তো? আমি ম্যামের ঠোঁটের খুব কাছে গিয়ে বললাম, আমি এভাবে শুধু আপনার চোখে চোখ রেখে কাটিয়ে দেব সারা জীবন। ম্যাম আবার আমার বুকে মাথা রাখল। তারপর আমি বললাম, ম্যাম, বলো। আমি প্রতিটা রাত আপনাকে এমন করেই অনুভব করতে চাই। ম্যাম এবার চোখ তুলে তাকালেন আমার দিকে। চোখে কেমন যেন মায়া ভেসে উঠল। যদি আবার অভিমান করে দূরে চলে যাই? আমি একটু থেমে গেলাম। তারপর তার দিকে আরও কাছাকাছি হয়ে বললাম, যাইতে দিব না, আমি আপনার অভিমানকে প্রতিদিন চুমু খেয়ে ভেঙে দেব। এই কথা শুনে ম্যামের ঠোঁটের কোণে একটুখানি হাসি খেমে গেল। তারপর হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে আমার গালে ছোট্ট একটা চুমু দিয়ে বললেন, এটা যেন শুধু আমার জন্যই বরাদ্দ থাকে। আমি ম্যামের হাত আমার বুকে এনে বললাম, এখানে আপনার জন্য একটা জায়গা রিজার্ভ করা আছে, আজীবনের জন্য। আরও কিছুক্ষণ সেখানে একসাথে কাটিয়ে আমি আর ম্যাম নিচে চলে আসলাম। খাওয়ার জন্য রুমে ডেকে গেল। আমি আজকে অনেক খুশি। আম্মু সেটা বুঝতে পেরে আমাকে জিজ্ঞাসা করল, আম্মু, কি ব্যাপার, আজকে দুইজনই এত খুশি কেন?
আম্মুর কথা শুনে আমি ম্যামের দিকে তাকালাম, আর ম্যামও আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হলো। তারপর আমি থতমত হয়ে উত্তর দিলাম, কই আম্মু, কিছু না তো। আম্মু, আমি তোর মা, আমাকে ফাঁকি দিতে পারবি না, বল খুশির কারণ কি। ম্যাম দেখি লজ্জায় লাল হয়ে আছে, তাই আমি আম্মুকে বললাম, আচ্ছা পরে বলবো আম্মু, এখন অন্তত খেতে দাও। আম্মু ওকে বলেই আমি চুপচাপ খেতে লাগলাম। তারপর খেয়েই যে যার রুমে চলে আসলাম। রুমে শুয়ে আছি, হঠাৎ ম্যাম SMS করলো, ম্যাম কি করো, ঘুমিয়ে পড়েছ? আমি, না ম্যাম, ঘুম আসছে না। ম্যাম তাহলে আমার রুমে আসো। আমি, কেন? ম্যাম এমনি গল্প। না, এত রাতে যাওয়া ঠিক হবে না, আম্মু কিছু মনে করবে। ম্যাম তাহলে আমি আসি। এই না, মোটেই না, চুপচাপ ঘুমিয়ে পড়েন। ম্যাম ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি, কিন্তু একটা শর্তে। আমি, কি শর্ত?